একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, অর্থনীতি বিষয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব অর্থনীতি প্রথম পত্র পঞ্চম অধ্যায়, অধ্যায়ের নাম শ্রমবাজার। অর্থনীতি প্রথম পত্র পঞ্চম অধ্যায়, অধ্যায়ের নাম শ্রমবাজার থেকে লেকচার 2, অর্থাৎ এই অধ্যায় থেকে পূর্বে আমরা একটি ক্লাস করেছি। আমি আশা করছি নিশ্চয়ই তোমরা সেই ক্লাসটি করেছি। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম যে আজকের ক্লাসে আমরা আর্থিক মজুরি এবং প্রকৃত মজুরি নির্ণয় শিখব। চলো আমরা ক্লাস শুরু করি। আর্থিক মজুরি ও প্রকৃত মজুরি নির্ণয়। প্রথমে আমি তোমাদের জন্য একটি উদ্দীপক রেখেছি, দেখো। কে সাহেব 20,000 টাকা মজুরিতে একটি চাকরিতে যোগদান করেন। এর বাইরে তিনি আর কোনো সুযোগ সুবিধা পান না। তাহলে কে সাহেব কি করছে দেখো, খুব ভালোভাবে খেয়াল করো। 20,000 টাকা মজুরিতে একটি প্রতিষ্ঠানে যোগদান করেছেন, এর বাইরে কিন্তু তিনি আর কোনো সুযোগ সুবিধা পান না। কিন্তু তার বন্ধু যে সাহেব মাসিক 15,000 টাকা মজুরিতে অপর একটি প্রতিষ্ঠানে চাকরিতে যোগদান করেন, তাহলে তার বেতন হচ্ছে 15,000 টাকা। যে সাহেব বেতনের পাশাপাশি তিনি বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং শিক্ষা সহায়ক ভাতা বাবদ 7,000 টাকার অতিরিক্ত সুবিধা পান। তাহলে শিক্ষার্থীরা খুব ভালোভাবে খেয়াল করো, কে সাহেব শুধু 20,000 টাকা মজুরি পান, তার বাইরে তিনি আর কোনো সুযোগ সুবিধা পান না। কিন্তু যে সাহেব 15,000 টাকা সে বেতন পান, আর বেতনের পাশাপাশি সে অন্যান্য সুযোগ সুবিধা বাবদ 7,000 টাকা পান। ওই সময়ে বিদ্যমান বাজারে দাম স্তর হচ্ছে 50 টাকা। এখন তোমাদের কাছে আমি দুইটি কোয়েশ্চেন রেখেছি। প্রথম কোয়েশ্চেন, কে সাহেবের মজুরির ধরন উল্লেখ করো। 2, যে সাহেবের প্রকৃত মজুরি নির্ণয় করো। শিক্ষার্থীরা, আমরা পূর্বে কি জেনেছি? আর্থিক মজুরি কাকে বলে? যে কোনো নির্দিষ্ট সময় পরে যদি অর্থের মাধ্যমে সর্বসাকুল্যে শুধু মজুরি বা বেতন লাভ করে শ্রমিকরা, তখন তাকে বলে আর্থিক মজুরি, এবং তার বাইরে সে অন্য কোনো সুযোগ সুবিধা পাবে না। তাহলে কে সাহেব শুধু মাসিক 20,000 টাকা মজুরিতে চাকরি করে, তার বাইরে সে অন্য কোনো সুযোগ সুবিধা পায় না। তাই কে সাহেবের মজুরি হলো আর্থিক মজুরি। কে সাহেবের মজুরি হলো আর্থিক মজুরি। এবার আমরা যে সাহেবের প্রকৃত মজুরি নির্ণয় করব। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা শিখেছিলাম প্রকৃত মজুরি নির্ণয়ের সূত্র হচ্ছে WR সমান W প্লাস AB ডিভাইডেড বাই P। এখানে WR হচ্ছে রিয়েল ওয়েজেস বা প্রকৃত মজুরি, W হচ্ছে আর্থিক মজুরি, AB হচ্ছে অন্যান্য সুযোগ সুবিধা, P হচ্ছে দাম স্তর। শিক্ষার্থীরা, এই উদ্দীপকে কিন্তু এই প্রত্যেকটি বিষয়ের মান আছে। যে সাহেবের আর্থিক মজুরি, যে সাহেবের অন্যান্য সুযোগ সুবিধা এবং বাজারে বিদ্যমান দাম স্তর। যে সাহেবের আর্থিক মজুরি হচ্ছে 15,000 টাকা, তাহলে আর্থিক মজুরি 15,000 টাকা। যে সাহেবের অন্যান্য সুযোগ সুবিধা 7,000 টাকা এবং দাম স্তর হচ্ছে 50। তাহলে আমরা মানগুলো বসিয়ে দিলাম। WR সমান আর্থিক মজুরির মান 15,000 যোগ অন্যান্য সুযোগ সুবিধা 7,000 ডিভাইডেড বাই দাম স্তর 50, বা WR সমান 22,000 ডিভাইডেড বাই 50, বা WR সমান 50 দিয়ে 22,000কে ভাগ দিলে আমরা মান পাবো 440। তাহলে সুতরাং যে সাহেবের প্রকৃত মজুরি হচ্ছে 440। শিক্ষার্থীরা, আমি আশা করছি আজকের এই উদাহরণটির মাধ্যমে আর্থিক মজুরি এবং প্রকৃত মজুরি বিষয় দুটি তোমাদের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে, এবং এরূপ উদ্দীপক হতে কীভাবে আর্থিক মজুরি এবং প্রকৃত মজুরি নির্ণয় করা যায় তোমরা সেই বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, এবার আমরা খুবই গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। শ্রমবাজার কাকে বলে, শ্রমের চাহিদা, শ্রমের যোগান এবং শ্রমবাজারের ভারসাম্য মজুরি নির্ণয়ের পদ্ধতি। শিক্ষার্থীরা, শ্রমবাজার বলতে কি বোঝায়? অর্থনীতিতে যে বাজারে শ্রমিক ও নিয়োগকর্তার মধ্যে দর কষাকষির মাধ্যমে একটি নির্ধারিত দামে বা মজুরিতে শ্রমের ক্রয়
বিক্রয় সম্পন্ন হয় তাকে শ্রমবাজার বলে। শিক্ষার্থীরা খুব ভালোভাবে সংজ্ঞাটি যদি তোমরা খেয়াল করো তাহলে বুঝতে পারবে এখানে দুইটি উপকরণ, দুইজন আছে, একজন হচ্ছে নিয়োগকর্তা আর অন্যজন হচ্ছে শ্রমিক। নিয়োগকর্তারা কি করে? শ্রমিক নিয়োগ করে, অর্থাৎ তারা শ্রমের চাহিদা সৃষ্টি করে, আর শ্রমিকরা কি করে? তাদের শ্রম বিক্রয় করে। তাহলে শ্রমের যোগানদাতা হচ্ছে শ্রমিক। তাহলে শ্রমবাজারে দুটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে শ্রমের চাহিদা এবং শ্রমের যোগান। চলো এখন আমরা জেনে নেই শ্রমের চাহিদা এবং শ্রমের যোগান বলতে কি বোঝায়। শ্রমের চাহিদা, ডিমান্ড ফর লেবার, যাকে সংক্ষেপে বলে ডিএল। কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে, তাহলে কোনো নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট দামে বা নির্দিষ্ট মজুরিতে, নির্দিষ্ট দাম মানে নির্দিষ্ট মজুরি, উৎপাদনকারী বা নিয়োগকর্তা যে পরিমাণ শ্রমিক নিয়োগ করতে চায় বা নিয়োগ করতে প্রস্তুত থাকে তাকে শ্রমের চাহিদা বলে। অন্যান্য স্থির অবস্থায় শ্রমের মজুরির সাথে শ্রমের চাহিদার সম্পর্ক বিপরীতমুখী। তাহলে শ্রমের চাহিদা সৃষ্টি করে নিয়োগকর্তা বা উৎপাদনকারী। অন্যান্য সকল বিষয় যদি অপরিবর্তিত থাকে তাহলে শ্রমিকরা যদি তাদের মজুরি বৃদ্ধি করে তাহলে নিয়োগকর্তাদের শ্রমের প্রতি চাহিদাটা কমে যায়, কারণ তাহলে উৎপাদন খরচ বেড়ে যাবে। আবার শ্রমিকরা যদি তাদের মজুরি হ্রাস করে তাহলে শ্রমের প্রতি নিয়োগকর্তাদের চাহিদাটা বেড়ে যাবে। অর্থাৎ মজুরির হারের সাথে শ্রমের চাহিদার সম্পর্ক বিপরীতমুখী, যার ফলে শ্রমের চাহিদা রেখা বাম থেকে ডানে নিম্নগামী হয়। এবার আমরা জানব শ্রমের যোগান বা সাপ্লাই অফ লেবার, যাকে সংক্ষেপে বলে এসএল সম্পর্কে। একটি নির্দিষ্ট সময়ে শ্রমের যোগান দেয় কারা? শ্রম বিক্রি করে শ্রমিক। শিক্ষার্থীরা আমরা পূর্বে জেনেছি। তাই একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মজুরিতে যে পরিমাণ শ্রমিক তাদের শ্রম প্রদান করতে রাজি থাকে বা প্রস্তুত থাকে তাকে শ্রমের যোগান বলে। অন্যান্য অবস্থা অপরিবর্তিত অবস্থায় মজুরির সাথে শ্রমের যোগানের সরাসরি বা প্রত্যক্ষ সম্পর্ক বিদ্যমান। শিক্ষার্থীরা অন্যান্য সকল বিষয় যদি অপরিবর্তিত বা স্থির থাকে, মজুরি যদি বৃদ্ধি পায় শ্রমের যোগান বাড়বে, আর মজুরি যদি হ্রাস পায় শ্রমের যোগান কমবে। অর্থাৎ মজুরির সাথে শ্রমের যোগানের একটি সরাসরি বা প্রত্যক্ষ সম্পর্ক বিদ্যমান, যার ফলে শ্রমের যোগান রেখা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়। এবার আমরা শ্রমবাজারে ভারসাম্য মজুরি নির্ধারণের বিষয়টি দেখব। শিক্ষার্থীরা শ্রমবাজারে নিয়োগকর্তা বা উৎপাদনকারীরা চায় সবচেয়ে কম মজুরিতে শ্রমিক নিয়োগ করতে, আর শ্রমিকরা চায় বেশি মজুরিতে কাজ করতে, যার ফলে মজুরি নির্ধারণ নিয়ে নিয়োগকর্তার সাথে বা উৎপাদনকারীর সাথে শ্রমিকদের দর কষাকষি হয়। আর শ্রমবাজারে যখন নিয়োগকর্তা এবং শ্রমিক তাদের মধ্যে সমতায় পৌঁছায়, অর্থাৎ শ্রমের চাহিদা এবং শ্রমের যোগান পরস্পর সমান হয়, তখনই শ্রমবাজারের ভারসাম্য অর্জিত হয় এবং ভারসাম্য মজুরি নির্ধারিত হয়। শ্রমবাজারের ভারসাম্যের শর্ত হচ্ছে শ্রমের চাহিদা ডিএল সমান শ্রমের যোগান এসএল। সূচির মাধ্যমে আমরা এখন বিষয়টি দেখব। দেখো সূচিতে প্রথম কলামে আমরা নিয়েছি মজুরি ডাব্লিউ, 1 টাকা, 2 টাকা, 3 টাকা। পরবর্তী কলামে আছে শ্রমের চাহিদা ডিএল 15, 10, 5। দেখো মজুরি বাড়ছে আর শ্রমের চাহিদা কমছে। পরবর্তী কলামে আছে শ্রমের যোগান এসএল 5, 10, 15। দেখো মজুরি বাড়ছে, শ্রমের যোগান বাড়ছে। শিক্ষার্থীরা দেখো এখন যদি আমরা ডিএল এবং এসএল এর মধ্যে সম্পর্ক দেখতে চাই তাহলে 1 টাকা মজুরিতে শ্রমের চাহিদা 15, শ্রমের যোগান 5, তাহলে ডিএল ইজ গ্রেটার দ্যান এসএল। যখন শ্রমের চাহিদা বেশি থাকবে কিন্তু যোগানটা কম থাকবে তখন কি হবে? মজুরি বাড়বে। 2 টাকা মজুরিতে দেখো শ্রমের চাহিদা 10, শ্রমের যোগানও 10, অর্থাৎ ডিএল সমান এসএল। তখন শ্রমবাজারে ভারসাম্য উপনীত হবে। 3 টাকা মজুরিতে দেখো ডিএল হচ্ছে 5, এসএল হচ্ছে 15, অর্থাৎ শ্রমের চাহিদা কম, শ্রমের যোগান বেশি, ডিএল লেস দেন এসএল।
যখন শ্রমের চাহিদা কমে যাবে কিন্তু বাজারে শ্রমের অনেক যোগান থাকবে, অর্থাৎ অধিক শ্রমিক কাজ করতে ইচ্ছুক থাকবে, তখন মজুরিটা কমে যাবে। দেখো তাহলে তালিকায় আমাদের ভারসাম্য মজুরি হচ্ছে 2 টাকা। 2 টাকা ভারসাম্য মজুরিতে শ্রমের চাহিদা 10, শ্রমের যোগান 10, অর্থাৎ ডিএল সমান এসএল। তাই ভারসাম্য শ্রম নিয়োগ হচ্ছে 10 একক। এখন শিক্ষার্থীরা এই তালিকাটি থেকে আমরা চিত্রে শ্রমের চাহিদা রেখা অঙ্কন করব, শ্রমের মজুরির সাথে চাহিদার পরিমাণ নিয়ে শ্রমের চাহিদা রেখা অঙ্কন করব, একই চিত্রে শ্রমের মজুরির সাথে শ্রমের যোগানের পরিমাণ নিয়ে শ্রমের যোগান রেখা অঙ্কন করব এবং ভারসাম্য মজুরি এবং ভারসাম্য শ্রম নিয়োগ দেখব। দেখো 1 টাকা মজুরিতে শ্রমের চাহিদা হচ্ছে 15, 1 টাকা মজুরিতে শ্রমের চাহিদা হচ্ছে 15 একক। 2 টাকা মজুরিতে শ্রমের চাহিদা হচ্ছে 10, 2 টাকা মজুরিতে শ্রমের চাহিদা হচ্ছে 10, 3 টাকা মজুরিতে শ্রমের চাহিদা হচ্ছে 5, 3 টাকা মজুরিতে শ্রমের চাহিদা হচ্ছে 5, অর্থাৎ শ্রমের মজুরি 1 থেকে 2, 2 থেকে 3 টাকায় বাড়ছে, শ্রমের চাহিদা 15 একক থেকে 10, 10 একক থেকে 5 এককে হ্রাস পাচ্ছে, যার ফলে শ্রমের চাহিদা রেখা ডিএল, শ্রমের চাহিদা রেখা ডিএল এরূপ বাম থেকে ডান দিকে নিম্নগামী হবে। শিক্ষার্থীরা এবার আমরা আঁকবো শ্রমের যোগান রেখা। 1 টাকা মজুরিতে শ্রমের যোগান হচ্ছে 5, ঠিক এইখানে আমরা একটা বিন্দু পাবো। 2 টাকা মজুরিতে শ্রমের যোগান হচ্ছে 10, ঠিক এইখানে আমরা একটা বিন্দু পাবো। 3 টাকা মজুরিতে শ্রমের যোগান হচ্ছে 15, ঠিক এইখানে আমরা একটা বিন্দু পাবো। শিক্ষার্থীরা দেখো শ্রমের মজুরি 1 থেকে 2, 2 থেকে 3 টাকায় বাড়ার কারণে শ্রমের যোগান 5 থেকে 10, 10 থেকে 15তে এককে বৃদ্ধি পাচ্ছে। এখন আমরা এই বিন্দুগুলো যোগ করলে বাম থেকে ডানে ঊর্ধ্বগামী এসএল যোগান রেখা পাই, অর্থাৎ শ্রমের মজুরি বাড়ছে যার ফলে শ্রমের যোগান বাড়ছে এবং এই সম্মুখী সম্পর্কের কারণে শ্রমের যোগান রেখাটি বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়েছে। এখন যদি আমরা এই বিন্দুগুলোর নাম দিই এ, বি, সি, ডি এবং এই বিন্দুটার নাম দিই আমরা ই বিন্দু। দেখো শিক্ষার্থীরা ই বিন্দুতে ডিএল রেখা এসএল রেখাকে ক্রস করে দিয়েছে, পরস্পর ছেদ করেছে, তাই ই বিন্দুতে ডিএল সমান এসএল এবং ভারসাম্য বিন্দু হচ্ছে ই বিন্দু, আর ভারসাম্য মজুরি হচ্ছে 2 টাকা। দেখো ভারসাম্য বিন্দু অনুসারে ভারসাম্য মজুরি হচ্ছে আমাদের 2 টাকা, আর ভারসাম্য নিয়োগ হচ্ছে 10 একক শ্রমিক। শিক্ষার্থীরা আশা করছি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছ, কীভাবে সূচি এবং তালিকায় আমরা শ্রমবাজারের ক্ষেত্রে শ্রমের চাহিদা এবং শ্রমের যোগানের মাধ্যমে ভারসাম্য মজুরি এবং ভারসাম্য শ্রম নিয়োগ নির্ণয় করলাম। এখন আমরা তোমাদের সাথে আরেকটি গুরুত্বপূর্ণ টপিক শ্রমের পশ্চাৎমুখী যোগান রেখা নিয়ে আলোচনা করব, অর্থাৎ কখন শ্রমের যোগান রেখা পশ্চাৎমুখী হয়। শিক্ষার্থীরা সাধারণত আমরা কি জেনেছি, মজুরি বাড়লে শ্রমের যোগান বাড়ে, যার ফলে শ্রমের যোগান রেখাটি বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়, কিন্তু এটি একটি দীর্ঘকালীন ধারণা। কিন্তু স্বল্পকালে কোনো ক্ষেত্রে যোগান রেখা মজুরি পরিমাপকৃত অক্ষ বা লম্ব অক্ষের দিকে বেঁকে যায়, যাকে শ্রমের এরূপ যোগান রেখাকে পশ্চাৎগামী যোগান রেখা বলে। অর্থাৎ স্বল্পকালে শ্রমিকের মজুরির একটি নির্দিষ্ট সময় মেয়াদের পর যদি আরও অধিকখানে বৃদ্ধি করা হয় তখন শ্রমের যোগান হ্রাস পায়, কারণ শ্রমিকরা যখন অনুন্নত বা উন্নয়নশীল দেশের শ্রমিকরা যখন হাতে অধিক পরিমাণে মজুরি পেয়ে যাবে তখন তারা কাজ অপেক্ষা আরাম-আয়েশ বেশি পছন্দ করবে, তারা চাইবে কিছুদিন আরাম-আয়েশে থাকতে, যার ফলে শ্রমের যোগানটা কমে যাবে এবং এই কারণে শ্রমের যোগান স্বল্প মেয়াদে শ্রমের যোগান রেখা পশ্চাৎগামী হয়, অর্থাৎ মজুরি অক্ষ বা লম্ব অক্ষের দিকে বেঁকে যায়। চলো শিক্ষার্থীরা আমরা বিষয়টি বোর্ডে দেখি। দেখো আমি একটি তালিকা নিয়েছি, শ্রমের মজুরি 500 টাকা থেকে 1000, 1000 টাকা থেকে 15,000 টাকায় বৃদ্ধি পেয়েছে দৈনিক মজুরি, যার ফলে 500 টাকা মজুরিতে 10 জন শ্রমিক কাজ করতে ইচ্ছুক। মজুরি বৃদ্ধি পেয়ে যখন 1000 হলো তখন 30 জন শ্রমিক কাজ করতে ইচ্ছুক। মজুরি যখন আরও বৃদ্ধি পেয়ে 1500 হলো তখন 20 জন শ্রমিক কাজ করতে ইচ্ছুক। দেখো মজুরি যখন 1000 থেকে 1500 টাকা বৃদ্ধি পেয়েছে,
শ্রমের যোগান 30 একক থেকে 20 এককে হ্রাস পাচ্ছে, কারণ মজুরি যখন অধিক হারে বেড়ে গেল স্বল্পকালে, তখন শ্রমিকরা আরামায়েশ পছন্দ করবে, যার ফলে শ্রমের যোগানটা কমে যাবে। আমরা বিষয়টি যদি চিত্রে দেখি, দেখো চিত্র ভূমি অক্ষে নিয়েছি আমরা মজুরি, লম্ব অক্ষে নিয়েছি লম্ব অক্ষে নিয়েছি মজুরি, আর ভূমি অক্ষে নিয়েছে শ্রমের যোগান। 500 টাকা মজুরিতে শ্রমের যোগান হচ্ছে 10। 500 টাকা মজুরিতে শ্রমের যোগান 10। আমরা ঠিক এখানে একটা বিন্দু পেলাম, বিন্দুটির নাম দিলাম আমরা এ বিন্দু। 1000 টাকা মজুরিতে শ্রমের যোগান হচ্ছে 30। 1000 টাকা মজুরিতে শ্রমের যোগান হচ্ছে 30। ঠিক এখানে একটা বিন্দু পেলাম, বিন্দুর নাম দিলাম আমরা বি বিন্দু। 15000 টাকা মজুরিতে শ্রমের যোগান হচ্ছে 20। 15000 টাকা মজুরিতে শ্রমের যোগান হচ্ছে 20। এখানে একটা বিন্দু পেলাম আমরা সি বিন্দু। এখন আমরা এ বি এবং সি বিন্দু যোগ করে এস যোগান রেখাটি পেলাম। দেখো রেখাটি বি বিন্দু পর্যন্ত বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়ে সি বিন্দুর দিকে এসে লম্ব অক্ষ বা মজুরি অক্ষের দিকে বেঁকে গিয়েছে। এই রেখাটি হচ্ছে শ্রমের পশ্চাৎমুখী যোগান রেখা। শ্রমের পশ্চাৎমুখী যোগান রেখা। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা শ্রমের যোগান রেখা কেন পশ্চাৎমুখী হয় এবং শ্রমের পশ্চাৎমুখী যোগান রেখার অঙ্কন প্রণালীটা শিখতে পেরেছ। এবার আমরা জানবো মজুরি ও আয়ের মধ্যে পার্থক্য। শিক্ষার্থীরা, আমরা সাধারণত মজুরি এবং আয়কে একই মনে করে থাকি, কিন্তু মজুরি আয় কিন্তু এক বিষয় নয়। প্রথম যদি আমরা সংজ্ঞাগত পার্থক্য দেখতে যাই, মজুরি হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ে শ্রমিকরা তাদের শারীরিক এবং মানসিক পরিশ্রমের বিনিময়ে উৎপাদনকারী এবং নিয়োগকর্তার নিকট থেকে যে পারিশ্রমিক বাবদ অর্থ লাভ করে তাকে মজুরি বলে। আর আয় হচ্ছে উৎপাদিত দ্রব্য সেবার আর্থিক মূল্য হতে উৎপাদন খরচ এবং কর বাবদ যে অর্থ খরচ হয় তা বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে আয় বলে। প্রকাশের দিক থেকে পার্থক্য, শ্রমের মজুরির ডাব্লিউ হচ্ছে শ্রমিকের সেবার দাম, আর আই টি আর টোটাল রেভিনিউ বা আর রেভিনিউ মানে হচ্ছে উৎপাদিত দ্রব্য বা সেবার আর্থিক মূল্য হতে উৎপাদন খরচ টিসি টোটাল কস্ট এবং কর ট্যাক্স বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাই হচ্ছে আয়। আর পরিধিগত পার্থক্যের দিক থেকে যদি আমরা বলতে চাই, মজুরির আওতা বা পরিধি ক্ষুদ্র, কিন্তু আয়ের আওতা বা পরিধি প্রসারিত, কারণ আয়ের মধ্যে মজুরি ধারণাটি অন্তর্ভুক্ত থাকে। পরিবর্তনশীলতা, মজুরি নির্ধারিত, যার ফলে তা পরিবর্তন হতে সময় লাগে, অর্থাৎ মজুরি সহজে পরিবর্তন করা যায় না, কিন্তু আয় নির্ধারিত নয়, ফলে তা মজুরি অপেক্ষা দ্রুত পরিবর্তনশীল। শিক্ষার্থীরা, এবার আমরা দেখব শ্রমিক সংঘ বলতে কি বোঝায়। শ্রমিকদের নিজেদের স্বার্থ রক্ষা, অবস্থার উন্নতি, চাকরির শর্তাবলীর উন্নতি সাধন, সর্বোপরি নিয়োগকর্তার সাথে দর কষাকষির মাধ্যমে মজুরি বৃদ্ধির জন্য শ্রমিক শ্রেণী যে স্থায়ী প্রতিষ্ঠান বা সংগঠন গড়ে তোলে তাকে শ্রমিক সংঘ বলে। অর্থাৎ শ্রমিকদের সার্বিক কল্যাণের জন্য যে সংগঠন গঠন করা হয় তাকে বলে শ্রমিক সংঘ। শ্রমিকদের বিভিন্ন কল্যাণমূলক কার্যাবলী, উন্নয়নমূলক কার্যাবলীর জন্য শ্রমিক সংঘ কাজ করে থাকে। শ্রমিকদের শিক্ষা, প্রশিক্ষণ, তাদেরকে সুস্বাস্থ্যের অধিকারী হিসেবে গড়ে তোলা, কীভাবে তারা অধিক পরিমাণে উৎপাদন করতে পারবে, বা শ্রমিকদের স্বার্থ রক্ষা, তাদের বেতন বৈষম্য দূর করা, এই সমস্ত কাজের জন্য শ্রমিকরা সংঘবদ্ধ হয়ে কাজ করে শ্রমিক সংগঠন গড়ে তোলে। কিন্তু এই শ্রমিক সংঘ কি সর্বদা মজুরি বৃদ্ধি করতে পারে? না শিক্ষার্থীরা, শ্রমিক সংঘ সর্বদা মজুরি বৃদ্ধি করতে পারে না। শ্রমিক সংঘ 3টি উপায়ে মজুরি বৃদ্ধি করতে পারে। প্রথম, দর কষাকষির ক্ষমতা বৃদ্ধি করে। কোনো শ্রমিক এককভাবে যদি নিয়োগকর্তার সাথে দর কষাকষি করে তাহলে তার মজুরি বৃদ্ধি করাটা কঠিন হয়ে পড়ে, কিন্তু তারা যদি সংঘবদ্ধভাবে মালিক পক্ষের সাথে দর কষাকষি করে তাহলে মজুরিটা বৃদ্ধি করা সম্ভব। উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে, শ্রমিকদেরকে শিক্ষিত করে, তাদেরকে সঠিকভাবে প্রশিক্ষণ প্রাপ্ত করে, তাদেরকে স্বাস্থ্যসেবা প্রদান করে যদি দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তোলা যায় তাহলে শ্রমিকদের উৎপাদন ক্ষমতা বাড়বে এবং শ্রমিকরা অধিক মজুরি প্রাপ্ত হবে। শ্রমের যোগান নিয়ন্ত্রণ করে, নিয়োগকারীদের জন্য যদি কোনো নির্দিষ্ট শ্রমিকের উপরে কোনো উৎপাদনের জন্য অধিক পরিমাণে নির্ভর করতে হয় তখন শ্রমিক সংঘ ওই নির্দিষ্ট শ্রেণীর শ্রমিকের যোগান বাড়িয়ে বা কমিয়ে শ্রমিকের মজুরিটিকে নিয়ন্ত্রণ করতে পারে। ইচ্ছা করলে শ্রমিক সংঘ শ্রমিকের যোগানটা হ্রাস করে অধিক মজুরি আদায় করতে পারে।
শিক্ষার্থীরা, আজকে শ্রমিক সংঘ এই আলোচনার মাধ্যমে আমি এই অধ্যায়ের আলোচনা শেষ করলাম। আশা করছি তোমরা এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ টপিকসগুলো বুঝতে পেরেছ। আজকে বাসায় প্র্যাকটিস করবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।